উত্তর কলকাতার বুকে একসময় জন্মেছিলেন অনন্য সকল ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে কেউ বাংলা সাহিত্য, কেউ আধ্যাত্মিকতা, বিজ্ঞান এবং স্বাধীনতা সংগ্রামের মূল পথিক হয়ে ভারতসহ বিশ্ব দরবারে বাঙালি জাতির সম্মান আনেন। সেই বাঙালিরই অন্যতম এক গুরু হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী মা সারদা দেবী। এনারা ধর্মীয় অবতার রূপে কিছু মানুষের কাছে পূজিত হলেও ধর্মবর্ণ নির্বিশেষে এনারা বাঙালিদের আবালবৃদ্ধ বনিতার পিতা ও মাতারূপে জ্ঞাত। ঠাকুরের কথাই যদি আসে তাহলে তাঁর অমৃতবাণী কথামৃতকে ব্যতি রেখে অবশ্যই বলা সম্ভব নয়। 1902 সাল থেকে গ্রন্থাকারে প্রকাশিত হতে শুরু করে কথামৃত, যার বক্তা ঠাকুর হলেও আজকে অর্থাৎ এই বর্তমান কাল যাবৎ আমরা যার পরিশ্রমের ফলস্বরূপ এটিকে বই আকারে পড়তে পাই, তিনি হলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। প্রায় 150 বছরের পুরনো দোতলা বাড়ি, যে দাঁড়িয়ে কলকাতার প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিট থেকে 10 মিনিটের দূরত্বে। এই সাধারণ বাড়ির প্রতিটা অংশে গাঁথা আছে ভুলতে বসা এক অনন্য ইতিহাস। এটাই এখন রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন। আর এই বাড়িতেই ঠাকুরের অমৃত লীলাবাণী পুনর্জন্ম লাভ করে। শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত থাকতেন এই বাড়িতেই, এবং আরও জানা যায় যে এখানেই মাও এসেছিলেন, দীক্ষা দিয়েছিলেন, এবং আমরা তাঁর প্রতিষ্ঠা করা ঘটেরও দর্শন পেয়েছি। সৌভাগ্যক্রমে ওই সময় কথামৃত ভবনের অধ্যক্ষ মহারাজ উপস্থিত থাকায় আমরা তাঁর সাক্ষাৎকার নেওয়ার একটা সুযোগ লাভ করি, এবং বলাই বাহুল্য তিনি তাঁর অমূল্য সময় আমাদের জন্য ব্যয় করে আমাদের শোনান ওই বাড়ির কিছু সুবর্ণ ঐতিহাসিক ঘটনার বিবরণ। উনি আমাদের শ্রী ম সম্বন্ধেও অনেক অজানা এবং মজার তথ্য প্রদান করেন, যা বিশদে সচরাচর জানবার সুযোগ হয়ে ওঠে না। এছাড়াও আমরা শ্রী শ্রী মা সারদা দেবীর পূজার ঘট ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পাদুকা দর্শন করবার সুযোগ পাই। উত্তর কলকাতার বুকে অবস্থিত স্বামীজির বাড়ি সম্বন্ধে আমরা কম বেশি সকলেই অবগত, কিন্তু এই অঞ্চলে অনতি দূরে অবস্থান করে থাকা, এই ইতিহাসের বহন করে থাকা, বর্তমানে থাকা ঐতিহাসিক বাড়িটি সম্বন্ধে কিন্তু আমরা অনেকেই জানি না। এবং সমস্যা একটাই, এখানে প্রচারের অভাব। ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ এগুলির ভিড়ে আমরা কলকাতার ও বাঙালিদের ইতিহাসকে কিন্তু খুঁজে চলি। কলেজ স্ট্রিটের পাশেই যে ইতিহাস নীরবে আমাদের সাথে বসে আছে, আমরা তার খবর রাখি না। রামকৃষ্ণ মিশন কথামৃত ভবন আমাদের শেখায় অমৃত পেতে দূরে যেতে হয় না। কলকাতা থেকে ক্যামেরায় পায়েল দাসের সঙ্গে শ্রবণা তালুকদারের রিপোর্ট, স্টিং নিউজ। আজকে কথামৃত ভবন সম্বন্ধে আপনার কাছে কিছু জানতে এসেছি, এবং প্রথমত প্রশ্ন এটাই যে দেখুন, কলেজ স্ট্রিটের এত কাছে আছে, কিন্তু অনেক কম লোকই এই জায়গাটা সম্বন্ধে জানে, এবং আমার কলেজেও অনেক কম লোকই এখানটা সম্বন্ধে জানে এবং আসে। তো এই জায়গাটা সম্বন্ধে প্রথমত আমাদের দর্শকদের যদি কিছু বলেন। এটি হলো ঠাকুরের শ্রীরামকৃষ্ণের আরেকটি কেল্লা। যেমন শ্রীরামকৃষ্ণ তিনি বলেছেন বলরাম মন্দির অর্থাৎ বলরাম বসুর বাড়ি, সেটি হলো যেমন একটা কেল্লা, তেমনি এই মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মশাই এটিও ঠাকুরের একটি কেল্লা। তা ঠাকুর যখন দক্ষিণেশ্বরে তিনি সাধনা শেষ করে তিনি তখন মানে তার উদ্দেশ্য যেটি যে ভগবানের কথা মানুষকে শোনানোর উদ্দেশ্যেই তার অবতীর্ণ হওয়া, তা তখন তিনি ঠিক করেছেন এবার তার ভাব মানুষকে প্রচার করবেন। তা সেই জন্য তিনি সমস্ত যারা ভক্ত লোক তাদের তিনি আকর্ষণ করেছিলেন, তাদের তিনি আহ্বান করেছিলেন। বলবেন আহ্বান কি তিনি ঘরে ঘরে কি করেছেন? তা নয়, তার আহ্বান তিনি দিয়েছেন, যাদের কান ছিল তারা শুনেছেন এবং তারা ছুটে গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। তার মধ্যে যেমন ছিলেন স্বামী নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ এবং অন্যান্য সমস্ত যারা ঠাকুরের পরবর্তী ক্ষেত্রে স্থায়ী শিষ্য বলা হয়, এবং যারা গিরি ভক্ত বা গিরি শিষ্য, যেমন রামচন্দ্র দত্ত ঠাকুরগাছি এবং বলরাম বসু, মহেন্দ্রনাথ গুপ্ত, এরকম সুরেন মিত্র, বেশ কিছু মানুষ
গিয়ে ভক্ত ঠাকুরের কাছে ছুটে গেছেন। তারা এই ঠাকুরের আকর্ষণে, ঠাকুরের ওই ডাক তাদের কানে পৌঁছেছিল। বলে বৃন্দাবনের বাঁশি বেজেছে, সবাই তো যায়নি, যাদের কানে পৌঁছেছিল তারা গেছে। তা এই মহেন্দ্রনাথ গুপ্ত তিনি ঠাকুরের নাম শুনে আকৃষ্ট হয়েছিলেন এবং ঘুরতে ঘুরতে তিনি ঠাকুরের কাছে গিয়ে পৌঁছেছিলেন। তো সেটিও পৌঁছানোটাও সবার ক্ষেত্রে একরকম হয় না। ওনার যখন সংসারে খুব অশান্তি চলছিল, সংসারে তিনি আর কোন রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তখন তিনি ঠিক করলেন যে এই শরীরে থাকার থেকে না থাকাই ভালো। তা সেই অবস্থায় তিনি ঘুরতে ঘুরতে তার দিদি বাড়ি গিয়েছিলেন বরানগরে, দক্ষিণেশ্বরের কাছাকাছি। তো সেখান থেকে বরানগরের দিদির বাড়িতে ভাগনা সিধুর সাথে, সিধুর পরামর্শেই এই মহেন্দ্রনাথ গুপ্ত তিনি পৌঁছেছিলেন দক্ষিণেশ্বরে। এবং দক্ষিণেশ্বরে তিনি যাওয়ার পরে যখন ঠাকুরকে দর্শন করেছিলেন, ওই যে ঠাকুরের ঘর বর্তমান দক্ষিণেশ্বরে রয়েছে, সেখানে তিনি ঠাকুরকে দেখেই তার ভিতরের যে সংস্কার, ভিতরে যে তার দৈব ভাবের উদ্দীপনা হয়েছিল এবং তিনি জানতে পেরেছিলেন যে তিনি একজন মহাপুরুষ, অবতার পুরুষ না হলেও তিনি একজন বিখ্যাত লোক, অনন্য পুরুষ। মনে হচ্ছে যেন সুখদেব ভাগবত পাঠ করে চলেছেন আর অন্যান্য যারা শ্রোতা তারা যেন সেই ভাগবত কথা শ্রবণ করছে। তারপরে তিনি একটু পরেই সমস্ত যখন সেখানে যারা ভক্তরা ছিলেন তারা যখন চলে গেছেন, তখন উনি ঠাকুরকে একা পেয়ে তার ঘরে প্রবেশ করেছিলেন এবং ঠাকুরের সঙ্গে কথোপকথন হয়েছিল। ঠাকুর জেনেছিলেন কোথায় থাকো, কেন এসেছো, সেসব জানার পরে ঠাকুর তাকে বললেন যে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে। উনি গেছিলেন বিকালের দিকে, ঘুরতে ঘুরতে ঠাকুরের কাছে পৌঁছেছেন সন্ধ্যার পরে, তখন বললেন তুমি আবার এসো, আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আজকে আর কথা হবে না, আবার এসো। তার ওই আকর্ষণটা তিনি এমন অনুভব করেছিলেন যে তার কয়েকদিনের মধ্যেই, 3-4 দিন মধ্যেই তিনি ছুটে গেলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে। তো সেখানে গিয়ে ঠাকুরের কথায় মুগ্ধ হয়ে গেছিলেন। 1800 ঠাকুর চলে গেছে 86, এই প্রায় 14-15 বছর পর তিনি এই কথামৃত, যে আজকে যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 5টা খণ্ড, প্রথম খণ্ড বেরিয়েছে, তারপরে 1 বছর পরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে বেরিয়েছে। তো সেটিও শ্রী শ্রী মায়ের মানে ইচ্ছাতে, অনুপ্রেরণাতে। কারণ তিনি প্রথম ভেবেছিলেন যে কথামৃত প্রকাশ করলে লোকে নেবে কি নেবে না, বিশ্বাস করবে কি করবে না, সেই জিনিস একটু সংকোচ ছিল। কিন্তু যখন মা শুনলেন যে এই কথা, প্রথমে একটা ছোট্ট পত্রিকা মতন এই 4-5 পাতার একটা বের করেছিলেন, সেটা দেখে স্বামীজি বলেছেন এটা আপনি যেটা করেছেন একদম যথার্থ, আপনি লিখুন। আর মাও শুনে বললেন নিশ্চয়ই তুমি ওইটাকে প্রকাশ করো বই আকারে, তা নাহলে লোকের কল্যাণ হবে না। আর ঠাকুর সেই জন্যই তোমাকে, তোমার মধ্যে কথাগুলো গচ্ছিত রেখেছিল, এখন তিনি প্রকাশ করছেন। ভগবানের কথা রাখা ছিল, এখন সেটি প্রকাশ হবে। আর এটা না হলে লোকের মঙ্গল হবে না, চৈতন্য হবে না, লোকের কল্যাণ হবে না। মায়ের খুব আশীর্বাদ নিয়ে আশীর্বাদ করেছেন তুমি অবশ্যই বের করবে, এবং যা শুনছি তুমি যেটা লিখেছো একদম হুবহু ঠাকুরের বাণী, এতে কোন রকম মানে অন্য কারো কথা নেই। তো এই উৎসবে তিনি কথামৃত লিখেছিলেন। 1902 থেকে 1932 পর্যন্ত উনি বেঁচে ছিলেন, সশরীরে ছিলেন। 1932-এ তিনি শরীর ত্যাগ করেন ফলহানি কালী পুজোর দিন এই বাড়িতে। তা সেই কথামৃত যেখানে লেখা হয়েছে এবং যেখান থেকে কথামৃত প্রকাশ হয়েছে, সেজন্য আমরা বলি বাণী রূপে রইয়াছে মূর্তি ধরে। কথামৃতেও বাণী রূপে এখানে জন্ম হয়েছে, বাণী মূর্তি ধরে, মানে বাণী একটা তার মূর্তি। শ্রীরামকৃষ্ণ বাণী, তিনি মূর্ত রূপ পেয়েছেন, মানে বিগ্রহ রূপ পেয়েছেন এই কথামৃত ভবন, যেখানে তার জন্মস্থান।
যেমন আমরা বলি শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হলো কোথায়, কামারপুকুর, তিনি সেখানে জন্মেছিলেন। আর বাণী রূপে জন্মেছেন শ্রীরামকৃষ্ণই, বাণী রূপে জন্মগ্রহণ করেছেন এই কথামৃত ভবনে। সেটি এটিও একটা জন্মস্থান, ওটা স্থূল শরীরের, এটা সূক্ষ্ম শরীর। তা সেই কথামৃত ভবন 1932 থেকে আজকে হলো 2026, আমাদের নেওয়া হয়েছে এটা 2017, এই 8-9 বছর হলো। কথামৃত ভবনে যারা মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের বংশধররা তারা গচ্ছিত রেখেছিলেন এখন যে সমস্ত জিনিসগুলো রয়েছে, বিশেষ করে দীপক গুপ্ত মহাশয়, যিনি মাস্টারমশাইয়ের গ্রেট ক্যান্সার নাতির ছেলে, লাস্ট মানে যিনি ছিলেন, ওনার খুব তীব্র ইচ্ছায় আকাঙ্ক্ষায় বেলুড় মঠ এটা অধিগ্রহণ করে। আর এতদিন গুপ্তই ছিল, ওই জন্য তুমি বললে না এখানে যারা কলেজে এখনো অনেকে জানে না। আর আমাদের বেলুড় মঠ অধিগ্রহণ করার পরে অনেকটা পরিচিত হয়েছে, অনেক কিছু কিছু লোক এখন জানে। এর আগে তিনি গুপ্তই ছিলেন, যে নামেও গুপ্ত এমনিও গুপ্ত। তা সেটি আস্তে আস্তে প্রকৃত হচ্ছে। বর্তমানে আমাদের অনেক কিছু এখন তো আমাদের এখানে অ্যাক্টিভিটি হয়। আর যদি বলি এই যে ইউটিউব অনলাইন, আমরা মানে গর্বের সাথেই বলতে পারি, বিশেষ করে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে আমরা যদি আমাদের এই বাংলাতে অনেক সেন্টার রয়েছে, অনেক আশ্রম রয়েছে, আমরা কিন্তু প্রথম এখান থেকে ইউটিউবে এই অনলাইন প্রোগ্রাম চালু করা হয়। তার ফলে এই পরিচিতিটা অনেকটাই বেশি হয়েছে, অনেক লোক জানে, ক্রমশ জানছে। আর এখানে আমাদের যেটা হয় পুজো পাঠ, মাস্টারমশাইয়ের যে অরিজিনাল যেটা ঠাকুর ঘর, মাস্টারমশাই কক্ষ আছে, ওখানে মা ছিলেন, মা এখানে এসে 2 মাসের অধিক ছিলেন, সেভারাল টাইম, অ্যাট এ টাইম, নট অ্যাট এ টাইম। তা মা এখানে দীক্ষা দিয়েছে। তারপরে মা দুর্গা ঘট প্রতিষ্ঠা করেছে দুর্গা পুজোর সময়, ও অনেক কাহিনী বলতে গেলে 1 ঘন্টা লাগবে। তা ওখানে মা ঘট প্রতিষ্ঠা করে মা ঠাকুরকে পুজো করেছিলেন, ঠাকুরের প্রতিকৃতি রেখে ঘটে পুজো করেছিলেন।